আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই পোটেনশিয়াল একটা স্টক বিচ হ্যাচারি নিয়ে। অনেকদিন ধরেই বেশ অ্যাটলিস্ট বাজার যখন থেকে মোটামুটি আপ ট্রেন্ডে এসেছে তখন থেকেই বলা যায় স্মার্ট ইনভেস্টর বা যারা অনেক লো প্রাইসে শেয়ারস কালেক্ট করেন তারা কিন্তু এই স্টকটি অল্প অল্প করে কালেক্ট করছেন, সেটা ভলিউম দেখলে কিছুটা বোঝা যায়। তার পাশাপাশি অনেকেই সামনে এটাকে ভালো হওয়া নিয়ে অনেক আলোচনা করছেন এবং বলা হচ্ছে যে এর প্রাইস হয়তোবা সামনে অলমোস্ট 100% গেইন দিতে পারে। বাট আসলেই কি এই স্টকটি এরকম ব্রেকআউটের কোনো সম্ভাবনা রাখে, এরকম বড় মুভ কি নিতে পারে কিনা, সেই জিনিসগুলোই আজকে আমরা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখব এবং মার্কেট ডেটা কি বলে সেটার সাথে পসিবিলিটি কিরকম, এই স্টকটা আসলে উপরের দিকে যাবে কিনা নাকি আবারও আহ, যে ডাউন ট্রেন্ডে আছে সেটা কন্টিনিউ করবে, সেটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আগে আমরা একটু ডিসক্লেমারটা দেখে নিব আমাদের। এই ভিডিওতে আমি কাউকে শেয়ার কেনা বা বেচার জন্য প্রভাবিত করছি না। অবশ্যই ভিডিওতে আমরা যেসব শেয়ার নিয়ে কথা বলি সেগুলো অবশ্যই লার্নিং পারপাজে এবং ডিসকাশনসের জন্য। অবশ্যই খেয়াল রাখবেন নিজের রিসার্চ এবং নিজের রিস্কে শেয়ার কিনবেন। আম, দরকার হলে প্রফেশনালসদের অ্যাডভাইস নেবেন, কিন্তু এটা খেয়াল রাখবেন আপনি নিজের টাকা ইনভেস্ট করছেন, লস হলেও আপনারই লস হবে এবং প্রফিট করলেও আপনি প্রফিট করবেন। সো বুঝে শুনে, পুঁজিবাজার যেমন একটা ঝুঁকিপূর্ণ প্লেস, এইভাবে আপনি আপনার স্টকে বিনিয়োগ করবেন এবং আশা করি আমরা কেউই এর মধ্যে বাজারে যেরকম অবস্থা যাচ্ছে আমরা কেউ এর মধ্যে রিস্ক ইনভেস্টমেন্ট করে আহ, নিজেদেরকে লসে ফেলবো না। আসলে আমরা বিচ হ্যাচারির যে পোটেনশিয়াল আছে সেটা নিয়ে একটু ডিরেক্টলি কথা বলে ফেলি। বিচ হ্যাচারি যদি আমরা কোম্পানি প্রোফাইল দিয়ে স্টার্ট করতে চাই, বিচ হ্যাচারি একটি এ ক্যাটাগরির শেয়ার এবং দেখা যাচ্ছে যে গত বছর 10%-এর ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানিটি মূলত চিংড়ি উৎপাদন করে, চিংড়ির পোনা থেকে স্টার্ট করে আম, শুটকি এবং বিভিন্ন জায়গায় বিক্রি এবং হোলসেলের কাজ করে থাকে। আমরা দেখতে পাচ্ছি স্পন্সর এবং ডিরেক্টরদের কাছে এর শেয়ার হোল্ডিং আছে 34.97% এবং ইনস্টিটিউশনালের কাছে 18.40% এবং পাবলিকের কাছে 46.63%। সো মোটামুটি 70%-এর মতো, 70%-এর কাছাকাছি ফ্লোটিং শেয়ারস আছে। আমরা কোম্পানিটির যে হেড অফিস দেখতে পাচ্ছি গুলশান একে আছে এবং মহেশখালী পাড়া টেকনাফ সি বিচে এর ফ্যাক্টরি অবস্থান করছে। রিসেন্টলি এই স্টকটি একটি ভালো নিউজ বয়ে আনছে, যা হচ্ছে রিসেন্টলি এরা কোরাল মাছের পোনা উৎপাদন স্টার্ট করছে প্রথমবার আমাদের দেশে। কোরাল মাছের পোনা নিয়ে ওরা কাজ করছে এবং কোম্পানিটি বেশ আগে এস্টাবলিশড, প্রায় আই থিঙ্ক 1994 সালের দিকে এস্টাবলিশ হয়েছে এবং 2002 সালে আমাদের স্টক মার্কেটে এন্ট্রি নিয়েছে। তারপর থেকে খুব ভালো একটা জার্নি ছিল এই স্টকটির। ওভারঅল প্রাইস বৃদ্ধি পেয়ে গত বছরও আই থিঙ্ক আমরা যদি 52 উইকস হাই দেখি 126 টাকা ছিল এবং এই বছর যেহেতু আমরা একটা ক্র্যাশও দেখতে পেয়েছি মে মাসে, তখন 40 টাকা 50 পয়সা ছিল। বাট এখন দাম অবস্থান করছে 57 টাকা 60 পয়সায়, অনেকটা কিছুটা রিকভারি দিয়ে দিয়েছে মে মাসে যে ক্র্যাশ ছিল তারপরে। আর যদি আমরা স্টকটার ডাউন ট্রেন্ড নিয়ে কথা বলি, স্টকটার ডাউন ট্রেন্ড আমরা এখান থেকে চেক করে নিব। স্টকটি গত বছর, আমি একটু রিলোড নিয়ে নিই পেজটা সো দ্যাট আপনি টাইমলাইনটা দেখতে পান। সো গত বছরে যে আমরা এর যখন আই থিঙ্ক অক্টোবরে এর ডিভিডেন্ড ঘোষণা করা হয় তারপর থেকে মোটামুটি একটা আপ ট্রেন্ডে গিয়ে স্টকটা কিন্তু প্রায় 125 টাকার উপরে প্রাইস সেকশন করেছে এই 11 মার্চ 2025 সালেও। তারপর থেকে মার্কেট যখন ক্র্যাশ করা স্টার্ট করে, এটা যখন প্রাইস কারেকশন স্টার্ট হয়, কারেকশনটা খুব র্যাপিড ভাবে স্টার্ট হয় এবং মে মাসের ক্র্যাশের সাথে সাথে কিন্তু এটার প্রাইস পড়ে
প্রায় 40 টাকায় এসে পড়ে, এবং তার থেকে এই পর্যন্ত খুব বেশি একটা রিকভারি দেয়নি। রিকভারি যদি দিয়েও থাকে এই মুহূর্তে 56 টাকায় অবস্থান করছে, কিছুটা রিকভারি দিয়ে। কিন্তু আমাদের কাছে এর থেকে ভালো কিছু তথ্য আছে যেটা আপনার এর এর দর বৃদ্ধির ক্ষেত্রে বা এর দর বৃদ্ধির পক্ষে কথা বলবে। আমরা একটু কোম্পানির ইপিএস এন্ড ডিভিডেন্ড হিস্ট্রি এগুলো একটু শর্টলি চেক করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে 52 উইকস এর হাই যেটা 126, যেটা নিয়ে আগে কথা বলছি, এবং এর পিই রেশিও 9.21, বেশ ভালো পিই রেশিও। এবং ইপিএস দেখতে পাচ্ছি 6.11 যেটা বৃদ্ধি পেয়েছে, ন্যাভ 16.49। আমরা যদি আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি গত বছরের সাথে কম্পেয়ার করার জন্য, সেটার জন্য আমরা একটু নিচে যাব। 10% ক্যাশ ডিভিডেন্ড গত বছরেও দিয়েছে, আই থিংক গত বছরের অক্টোবরের দিকে দেওয়া। আমরা একটু গত বছরের নিউজগুলো দেখে নিই। পিছাচারি যখন গত বছর তার ডিভিডেন্ড ঘোষণা করে, এখানে 10% ক্যাশ ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি, যেখানে এজিএম হয়েছিল 31 তারিখ ডিসেম্বরের। তার মধ্যে রেকর্ড ডেট ছিল 26 নভেম্বর। সো মোটামুটি বলা যায় এর কাছাকাছি টাইমে এসে এই বছরও একটা ভালো প্রাইস সেকশনের মধ্যে দেখা যাবে, দর বৃদ্ধি দেখা যেতে পারে। এবং আমরা যদি একটু ইপিএস এর কথা বলি, যে আমাদের একদম কোয়ার্টার 3 এর এই বছরে যে ইপিএসটা ঘোষণা করেছে, ইপিএস এর প্রতিবেদন ঘোষণা করেছে, সেটা দেখলে আমরা একটা ওভারঅল আইডিয়া পাবো এই স্টকটা নিয়ে। দেখুন ইপিএস 1 টাকা 88 পয়সা জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারের জন্য, এগেইনস্ট 60 পয়সা, উইচ ইজ এ ভেরি গুড ইনক্রিজ ইন টার্মস অফ ইপিএস। এবং আমরা বলতে পারি যে মোটামুটি যদি আমরা ওভারঅল তিনটা কোয়ার্টার মিলিয়েও দেখি, 4 টাকা 58 পয়সা হয়েছে, যেখানে 1 টাকা 92 পয়সা ছিল। অলমোস্ট 139%, 139%-এর মতো ইনক্রিজ ইন ইপিএস। অ্যান্ড এটা প্রফিটের দিক দিয়ে 9 মান্থসে হিউজ গ্রোথ। আর সবচেয়ে ভালো জিনিস যেগুলা, যে এই কোম্পানির পার্টিকুলারলি কোনো লোনের আন্ডারে নেই, কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন এর মধ্যে দেখা যাচ্ছে না। বিজনেস গ্রোথ খুবই ভালো ছিল। এবং আমরা যদি আমাদের ইয়ের কথা বলি, ওভারঅল ভলিউমের কথা বলি, 1,836,078 ওভারঅল রাউন্ড দ্য ইয়ারে। এবং টোটাল শেয়ারের সংখ্যা এই কোম্পানিটির 4,14,00,000। আর ইয়ার ইন যেহেতু জুন 30-তে হচ্ছে, আমরা খুব সুন হয়তোবা এই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এর ডিভিডেন্ড ঘোষণা বা বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং এর নিউজ পেয়ে যাব। সো এই প্রসপেক্টে যদি আমরা চিন্তা করি যে অক্টোবর মাস আছে সামনে, অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এর মধ্যে একটা ভালো আপট্রেন্ড হয়তোবা আমরা এই স্টকটার মধ্যে দেখতে পারি। কেন আরো স্টকটা নিয়ে আমরা আশাবাদী, সেটা যদি আমরা একটু ডিটেলসে দেখতে চাই, বিচ হাজারির আমরা একটু ফিনান্সিয়ালস গুলা দেখবো। আহ, আমরা যদি প্রফিট এন্ড লস দেখি, আমরা জাস্ট প্রথম 3টা সেকশন বেশি ডিটেলসে যাচ্ছি না। গ্রস প্রফিট যেখানে 2021 সালেও মাইনাসে ছিল, তখন আই থিঙ্ক নেগেটিভ ইপিএসও ছিল। 2022 সাল থেকে গ্রোথ দেখুন, 2022 সালে 2,46,00,000। এখানে 2023 সালে হিউজ জাম্প, 7,12,00,000। এবং 2024 সালে অলমোস্ট 5 কোটি টাকার মতো, 5 কোটির উপরে ইনক্রিজ হয়েছে প্রফিটের দিক দিয়ে। এদিকে আমরা ওভারঅল রেভিনিউর কথাও যদি বলি, 2022 থেকে 2023-এ যেমন 3 গুণ বৃদ্ধি পেয়েছে, সেভাবে 2023 থেকে 2024-এ কিন্তু ডাবল হয়েছে। 11,85,00,000 যেখানে 2023 সালের রেভিনিউ ছিল, সেখানে 22,01,00,000 কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2024 সালের রেভিনিউ হচ্ছে। জাস্ট ওভারঅল যে আমরা একটা
ডিভিডেন্ডের দিক দিয়েও জাম্প দেখেছিলাম, আই থিঙ্ক 1 or 2% থেকে 10% একটা জাম্প ছিল। সেখানে আবার 2024 সালে আমরা দেখতে চাই আসলে 10% থেকে লাভ দিয়ে কতটুকু দূরে যায়। আমরা অ্যাটলিস্ট 10 থেকে 15-র মধ্যে ডিভিডেন্ড আশা করছি এই স্টকটির মধ্যে। তাও সময় বলে দিবে আসলে, এটা আমি মিনিমাম বলছি, সময় বলে দিবে আসলে আমরা কতটুকু ডিজার্ভ করি। বাংলাদেশের আসলে ডিভিডেন্ড অনেক সময়ই অনেক কারচুপি করে প্রকাশ করা হয়, বাট ওভারঅল এই কোম্পানির যদি আমরা রেপুটেশনের কথা বলি, খুব ভালো। যারা কোম্পানিটি চালাচ্ছেন খুবই ভালো ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী, এবং খুব ভালোভাবে কোম্পানিটি ম্যানেজ করে আসছেন। তাই কোম্পানিটির মধ্যে গ্রোথ, প্রফিটেবিলিটি, স্কেলেবিলিটি সবকিছুই অনেক বেশি। রিসেন্টলি ওরা ওদের ব্যবসাও অনেকটা বৃদ্ধি করেছে। একটাই যেটা মানে ফান্ডামেন্টাল ভ্যালুস এর দিক দিয়ে একটু পিছিয়ে রেখেছে, ফ্রি ফ্লোটিং শেয়ারস এর পরিমাণ অনেক বেশি, 65%, আমরা যেটা নিয়ে একটু আগেও কথা বলছিলাম। তার বাদে আমরা যদি ফান্ডামেন্টালি চিন্তা করি, মোটামুটি অনেক স্ট্রং অবস্থানে আছে একটা এ ক্যাটাগরি স্টকের মধ্যে। মানে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে অ্যাটলিস্ট খুবই ভালো পজিশনে আছে। লাভেলও যেরকম রিসেন্টলি খুব ভালো করছে এবং পপুলারিটির দিক দিয়ে উপরে আছে, মানুষ অনেক বেশি হাইপ আপ করছে লাভেলোকে। ওই হিসাবে বিচ হ্যাচারি আমি বলবো অনেক বেশি আন্ডার ভ্যালিউড এবং আন্ডার রেটেড অবস্থায় আছে। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু আর চার্ট, যে আমরা এখন আসলে প্রাইস সেকশনের দিক দিয়ে কত দূর আছে, ভলিউমে আসলে কতটুকু পিছিয়ে আছি, সবকিছু নিয়ে আমরা এখন একটু টেকনিক্যালটা ডিটেলসে দেখবো। আমরা যদি টেকনিক্যালে যদি অ্যানালাইজ করতে চাই, অবশ্যই আমাদের ডে চার্টের দিকে আসতে হবে। আমরা যে জিনিসটার দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করার মতো, মে মাসের ক্র্যাশের আগে দিয়ে যে একটা র্যাপিড ফল হয়েছিল এটার প্রাইস সেকশনে, যখন এই স্টকটিকে এখানে গ্যাম্বলারের আনাগোনাও খুব ক্লিয়ারলি নোটিস করা যায়। যেহেতু ডিভিডেন্ড মোটামুটি 12 ডিসেম্বরের আশেপাশে, ডিসেম্বর মাসের আশেপাশে হয়ে রেকর্ড ডেট সহ হয়ে গেছে, তারপরে যে গ্যাম্বলারের আনাগোনা ছিল সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এখান থেকে প্রাইসকে টেনে আই থিঙ্ক 94 টাকা থেকে টেনে 124 টাকা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে যে একটা বুল ট্র্যাপ ছিল সেটাও খুব ক্লিয়ার। আমরা বুল ট্র্যাপ যদি বলি, এর 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 উপরে পুরোটা অংশই মোটামুটি বুল ট্র্যাপ হিসেবে আমরা ধরতে পারি। অ্যাটলিস্ট এটা না হলেও অ্যাটলিস্ট 109 টাকার উপরে পুরোটাই বুল ট্র্যাপ ছিল। প্রাইস ড্রপ করতে করতে এখান পর্যন্ত যখন 17 এপ্রিল না 21 এপ্রিল, 21 এপ্রিলের পর থেকে জাস্ট একটা বিগ গ্যাপ, এখানে অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট করে এখানে জাম্প দিয়ে প্রাইস অ্যাকশন শেষ করে, কিন্তু 24 এপ্রিল অলমোস্ট 60 টাকার উপরে প্রাইস অ্যাকশন শেষ করে, যেখানে 80 টাকা থেকে 60 টাকার মধ্যে একটা বড় গ্যাপ। অ্যান্ড আমরা জানি যে টেকনিক্যাল দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আহ, যে কোনো স্টকের যখন আমরা এরকম একটা চার্টের মধ্যে এত বড় গ্যাপ দেখবো, যে এটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাওয়ার সময় হোক বা ফল করার সময় হোক, উপরে ওঠার সময় গ্যাপ দেখলে, গ্যাপটা উপরে ওঠার সময় গ্যাপ দিলে নিচে নামার সময় এটা ফিল আপ করবে, এবং নিচে নামার সময় গ্যাপটা দিলে উপরে, সেটার কোনো ব্যতিক্রম এটাতে আমরা হবে বলে আশা করি না। এবং স্টকটা অ্যাকচুয়ালি অনেক বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আমরা 40 টাকা পর্যন্ত নিচে নেমে রেখে দেখেছি। এখানে এই পজিশনে আমরা কতগুলা বড় বড় ভলিউম দেখতে পাচ্ছি। খেয়াল করুন 47 টাকার 48 টাকা থেকে ব্রেকআউট দিয়ে যখন স্টকটা মোটামুটি 53 টাকা লেভেলে এসে পড়ে, এখানে কিন্তু একটা বড় ভলিউম ক্রিয়েট করেছে। ওই হিসাবে আমরা আরো কয়েকটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, কিন্তু যেই সব রেড ক্যান্ডেলস আমরা দেখছি ওগুলোর ভলিউমগুলো কিন্তু খুবই ছোট। তার মানে হচ্ছে কি, আহ, এতদিন ধরে যেহেতু এটার মধ্যে ভলিউম কম ছিল, মোটামুটি কালেকশন যা হওয়ার এই রেঞ্জটাতে কিন্তু হয়ে গেছে। এটার মোটামুটি একুমুলেশন জোন যদি আমি বলি, এই জোনটাকে আমি ধরবো। এখানে অনেক মানুষ স্টক কালেক্ট করেছে, সেটা কোনো সন্দেহ নেই। স্মার্ট প্লেয়াররা অবশ্যই কালেক্ট করেছে, আমি বলছি না সাধারণ বিনিয়োগকারীরা করেছে, কারণ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, অ্যাটলিস্ট যারা ডে ট্রেডার্স তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে এমন এমন স্টক নিয়ে কাজ করা যেগুলা হয়তো বা খুব শর্ট টার্মে ভালো গেইন দিতে পারবে। এবং তখন ভলিউমের দিক দিয়ে আসলেই খুব কম ছিল, প্রাইস ড্রপ করছিল এবং অনেক বেশি রেড ভলিউম, সেল ভলিউম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রিসেন্টলি যে একটা ব্রেকআউট দিয়ে 53 এর উপরে আসা এবং এখানে এসে আরো একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করা, সেটা আমাদের মনে আসলে আশা সঞ্চার দিয়েছে। আমরা এখানে একটা ইকুয়েশন জোন বোঝানোর জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নিব, এন্ড এটা কত দূর যায় সেটা আসলে আমরা এখন পর্যবেক্ষণ ওয়াচ লিস্টে রাখবো। অবশ্যই আমি এটাকে কেনার জন্য সাজেশন দিচ্ছি না, আমরা লার্নিং পারপোজে এটা নিয়ে ডিসকাস করছি।
এটার একুমুলেশন জোনের মধ্যে কতদিন ঘোরাফেরা, আই থিঙ্ক 58 থেকে 55 এই রেঞ্জটা একটা ভালো একুমুলেশন জোন হতে পারে এটার জন্য। যারা কালেক্ট করছেন, আমি নিজেও কালেকশনে রেখেছি কিছু, যারা কালেক্ট করছেন বা শুনছেন কালেকশনে হচ্ছে, তারা অ্যাকচুয়ালি এই জোনটাতে কালেকশন করছেন। একটা রুল অফ থাম, যদি আপনি পুঁজিবাজার টিকে থাকতে পারেন, টিকে থাকতে চান এবং ভালো প্রফিট করতে চান লং টার্মে, তাহলে অবশ্যই প্রাইস অ্যাকশন বুঝে, ভলিউম বুঝে আপনারা প্রাইস অ্যাকশন করুন। অবশ্যই নিচের দিকে বাই করুন এবং সেল করুন উপরের দিকে। যেহেতু স্টকগুলো একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে পড়ে, অ্যাকুমুলেশন জোনের মধ্যেও কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট আছে। এখন আমি যদি এই স্টকটার এন্ট্রি পয়েন্ট বলি, অপটিমাল এন্ট্রি পয়েন্ট হবে এটার এখানে, কারণ এই জোনটাতে দেখুন আগেও এই প্রাইস সেকশনে কিন্তু সাপোর্ট নিয়েছিল। তো 55, 54, 55, 56 এগুলো হবে একটা সেফ জোন এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার জন্য। আজকেও প্রাইস সেকশন বেশ লো ছিল, 56.6 এ প্রাইস সেকশন শেষ করেছে। এবং এর মধ্যে যেরকম আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি একটা সম্ভাবনা নাই এর নিচে যাওয়ার। এখানে মোটামুটি একটা সাপোর্ট জোন আমরা ধরে নিতে পারি 56 লেভেলে। মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট জোনই আমরা এটাকে ধরবো। এখন আমরা চিন্তা করব জাস্ট উপরের দিকে। আনলেস বাজারে খুব বড় কোনো বিপর্যয় আসে বা এই স্টকটার ক্ষেত্রে খুব বড় কোনো বিপর্যয় আসে, আমি মনে করি না এই স্টকটা এর নিচে প্রাইস অ্যাকশন করা ডিজার্ভ করে। অবশ্যই আমাদের সামনে একটা টার্গেট আছে 63 এর, বাট এর থেকে বড় টার্গেট হবে আসলে আমাদের 80। এটা হবে আপাতত। আমরা যদি কি রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করি, এই স্টকটার কি রেজিস্ট্যান্স কি হতে পারে, কি রেজিস্ট্যান্স হচ্ছে 80 টাকা। 80 টাকা পর্যন্ত খুব নিয়ার ফিউচারে অনায়াসে উঠে যাওয়া উচিত। অ্যাটলিস্ট বিভিন্ন মিটিংস, যেমন বোর্ড মিটিংস বা ইভেন ডিভিডেন্ড ডিক্লারেশন আসলে এগুলা মোটামুটি এই পর্যন্ত উঠে যাওয়াটা খুব একটা সমস্যা হওয়ার কথা না। 80 টাকা পর্যন্ত একটা বড় গ্যাপ আছে, গ্যাপগুলো ফিল আপ করবে। তারপর যদি আমি একটা সেকেন্ডারি টার্গেট সেট করতে চাই স্টকটা সেল করার জন্য, সেটা হবে এই প্রাইসে 93 লেভেলে। আহ, সেটা আরেকটা রেজিস্ট্যান্স এটার জন্য কাজ করবে। অ্যান্ড এর উপরে যদি যেতে চান, সেটা একটু রিস্ক নিয়ে যেতে হবে। বাট আমি মনে করি যে যদি সেফলি প্রফিট বুকিং করা হয়, তাহলে 92 খুব ভালো একটা জোন হবে। এবং স্টেপ বাই স্টেপ যদি প্রফিট বুকিং করতে হয়, এটিও খুব ভালো একটা প্রফিট বুকিং জোন হয়ে থাকে। আপনি যদি মোটামুটি 56 থেকে 80-র এই জার্নিটা জয়েন করতে পারে কেউ, কোনো ইনভেস্টার, এখানে কিন্তু মোটামুটি 40% কিন্তু একটা পুঁজিবাজারের প্রফিটের হিসাব করলে খুব খারাপ না। আপনি 1 লক্ষ টাকায় 40,000 টাকা প্রফিট করছেন, দ্যাটস নট রিয়েলি ব্যাড। তাও এর উপর প্রফিট করে 93 পর্যন্ত যাওয়ার খুব ভালো একটা চান্স আছে। যেহেতু গত বছরই, এটা খুব বেশি দিন আগের কথা না, গত বছরই আমরা এই লেভেলটাতে প্রাইস অ্যাকশন করতে দেখেছি। সিন্স এখানে একটা এই প্যাটার্নের, রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের মধ্যে দিয়ে একটা ব্রেকআউট দেখেছিলাম। এখন কিন্তু আরেকটা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটার ভিতর দিয়ে আমরা আরো একটা ব্রেকআউট এক্সপেক্ট করতেই পারি এই স্টকটাতে। আর স্টকটার যেরকম ফান্ডামেন্টাল ভ্যালু, যেরকম গ্রোথ, প্রফিটেবিলিটি, সব কিছু কিন্তু ইন্ডিকেট করে যে স্টকটা এই মুহূর্তে অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যাই হোক, আমরা স্টকটির যদি ওভারঅল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সবকিছু বিবেচনা করি, সব দিক দিয়ে ইনভেস্ট করার মতো লং টার্ম কথা চিন্তা করে, অ্যাটলিস্ট অনেক বেশি, আমি বলবো না শর্ট টার্মে আপনাকে খুব সুন প্রফিট দিয়ে দিবে। ধৈর্য ধরে যদি আপনি ইনভেস্ট করার মতো কোনো স্টক চান এবং মোটামুটি আহ, দেখার মতো, ওয়াচ লিস্টে রাখার মতো কোনো আহ, ভালো পোটেনশিয়াল স্টক বলি, তাহলে বিচ হ্যাচারি এর মধ্যে ওয়ান অফ দেম হবে। এটা ছিল আজকে আমার বিচ হ্যাচারি নিয়ে ডিসকাশন। এরকম আমরা অনেক আন্ডার ভ্যালিউড স্টক নিয়ে সামনে ডিসকাস করতে যাচ্ছি, এবং অবশ্যই সেটা এরকম সিঙ্গেল ভিডিও হবে বিভিন্ন স্টক নিয়ে। এরকম একটা সিরিজের আমার আজকে প্রথম ভিডিও ছিল। আহ, সেই হিসাবে আপনারা যদি আরো কোনো স্টক যেটা নিয়ে স্পেশাল ডিসকাশন দরকার বা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আহ, অবশ্যই এটা মনে রাখতে হবে যে ব্রেকআউট হয়তোবা নাও হতে পারে। অনেক সময় যদি ভলিউম কমে যায়, টেকসই না হয়, তখন হয়তোবা ডাউন ট্রেন্ডও যেতে পারে। মার্কেট সেন্টিমেন্ট এবং মার্কেটের যে ওভারঅল পরিস্থিতি, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সো যখনই আপনারা কোনো স্টক
ডিসকাশন দেখে ইনভেস্ট করার ডিসিশন নিচ্ছেন, অবশ্যই সেটা ভেবে চিন্তে মার্কেট ও যেই সময় আপনি রিসার্চ করছেন ওই সময় মার্কেটের অবস্থা কিরকম, ডাউন মার্কেটে ডাউন ট্রেন্ড চলছে কিনা বা ওই সেক্টরে ডাউন ট্রেন্ড চলছে কিনা সবকিছু বিবেচনা রেখে আসলে ইনভেস্ট করা উচিত। সো এটা ছিল আমার বীজ হ্যাচারি নিয়ে মোটামুটি আজকের মতো ডিসকাশন। আমরা যদি প্রয়োজন পড়ে সামনেও এটার গ্রোথ নিয়ে বা পোটেনশিয়ালিটি নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, নতুন ভিডিও আনতে পারি। আপনারা কি করেন, কি মনে করেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। সত্যিই কি এটা পোটেনশিয়াল কোনো একটা স্টক কিনা, এবং এর কি শুধুই লং টার্ম মুভের পসিবিলিটি নাকি আপনারা শর্ট টার্মেও এখান থেকে টাকা বের করে নিতে পারেন, সেটা যদি আপনাদের কোনো মতামত থাকে, অপিনিয়ন্স অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যারা ভিডিও দেখছেন মোটামুটি 80 থেকে 70% কিন্তু নন সাবস্ক্রাইবার্স, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে থাকবেন যদি ভিডিওটি দেখে থাকেন। এবং মার্কেটের রেগুলার আপডেটস এবং ইন্ডেক্স অ্যানালাইসিস নিয়ে আমি রেগুলার ভিডিওস বানিয়ে থাকি। প্রত্যেকটা ভিডিও 10 PM এ রিলিজ করা হয়। আশা করি সামনের সব ভিডিওসে আপনাদের পার্টিসিপেশন পাবো, এবং অবশ্যই চেষ্টা করবেন স্টক মার্কেট মুভের সাথে থাকার। কালকের ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য